চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা অ্যালকিনের রাসায়নিক ধর্মের সেকেন্ড পার্ট পড়ব। আগের ক্লাসে আমরা রাসায়নিক ধর্মের ফার্স্ট পার্ট পড়েছি এবং সেই সঙ্গে এটাও দেখেছি যে অ্যালকিনগুলো মোট 6 ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা আগের ক্লাসে 2 ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে কথা বলেছি। আজকে বাকি 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম আজকে যে 4টা ধর্ম নিয়ে আমরা আলোচনা করব তার প্রথম ধর্ম হলো এদের জারণ ধর্ম। আমরা কি করব? অ্যালকিনগুলোকে জারিত করব। আর অ্যালকিনগুলোর জারণ বিভিন্ন ধরনের বিভিন্ন যৌগ দিয়ে অ্যালকিনগুলোকে জারিত করা যায়। এরকম মোটামুটি 5 ধরনের জারণ নিয়ে আমরা কথা বলবো। প্রথম প্রকারের জারণ ক্ষারীয় ক্যামেনোফোর দ্বারা। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। আর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট মনে রাখবে 2 রকম হয়। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 রকম হয়। এক রকম হলো লঘু শীতল, আর এক ধরনের হলো উষ্ণ গাঢ়। ফলে বিক্রিয়াজাত পদার্থ কি উৎপন্ন হবে সেটা কিন্তু এদের শর্তের উপর নির্ভর করবে। তাহলে ক্ষারীয় ক্যামেনোফোর দ্বারা জারণের ফলে উৎপন্ন যৌগ কি হবে সেটা কিন্তু এদের শর্তের উপর নির্ভর করবে। আমরা একটা করে শর্ত দেখব, যেমন লঘু শীতল। লঘু শীতল ক্ষারীয় ক্যামেনোফোর দ্বারা। ক্ষারীয় ক্যামেনোফোর দ্বারা যদি জারণ করা যায় তাহলে কি হবে? এই দ্বারা জারণ করলে মনে রাখবে দ্বিবন্ধনাযুক্ত অ্যালকিনকে যদি লঘু শীতল ক্ষারীয় ক্যামেনোফোর দিয়ে জারিত করা যায় তাহলে সেক্ষেত্রে মনে রাখবে এক্ষেত্রে জারণের ফলে ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হবে। ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন হয়। ঠিক আছে, আর কি হবে? ভিসিনাল ডাইহ্যালাইড উৎপন্ন এক্ষেত্রে লঘু শীতল ক্ষারীয় ক্যামেনোফোর যে আছে এর বেগুনি বর্ণ বর্ণহীন হয়। বেগুনি বর্ণ বর্ণহীন হবে। আর এই বিক্রিয়াটাকে হাইড্রোক্সিলেশন বিক্রিয়া বলা হয়। হাইড্রোক্সিলেশন বিক্রিয়া। ছোট তথ্যটা আমরা মনে রাখবো এবং এক্ষেত্রে এবার আমরা বিক্রিয়া দেখব। খুব সহজ আছে। তাহলে ক্যামেনোফোর দ্বারা জারণের ক্ষেত্রে মনে রাখবে 2 ধরনের হয়। লঘু শীতল হলে একরকম হবে আর উষ্ণ গাঢ় হলে একরকম হবে। আমরা লঘু শীতলের ক্ষেত্রে দেখছি, যেমন দেখো প্রোপিন। যদি প্রোপিন হয়, প্রোপিনের সাথে যদি লঘু শীতল ক্যামেনোফোরের বিক্রিয়া ঘটানো হয়, লঘু শীতল ক্যামেনোফোর ক্ষারীয় ক্যামেনোফোর যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হাইড্রোক্সিলেশন বিক্রিয়া হবে এবং ভিসিনাল ডাইহ্যালাইড হবে। ভিসিনাল ডাইহ্যালাইড জানা আছে, পাশাপাশি ভিসিনাল ডাইঅল উৎপন্ন হবে। ভিসিনাল ডাইঅল উৎপন্ন হবে। ভিসিনাল ডাইঅল এটা হলো প্রোপিন, আর এটা হলো প্রোপেন 1,2 ডাইঅল। প্রোপেন 1,2 ডাইঅল। এই হলো যদি শীতল লঘু ক্যামেনোফোর হয়। এক ধরনের জারণ বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে আমরা আজকে প্রথম অংশে জারণ নিয়ে কথা বলবো, তারপর আরও 2-3 ধরনের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো যদি দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের জারণ বিক্রিয়া আমরা ক্ষারীয় ক্যামেনোফোর দ্বারা জারণের ক্ষেত্রে মনে রাখবো লঘু শীতল হলে সেক্ষেত্রে ভিসিনাল ডাইঅল উৎপন্ন হবে। আর এই বিক্রিয়াগুলোকে হাইড্রোক্সিলেশন, কারণ 2টো OH গ্রুপ ঢুকে গেছে। এবার আমরা দেখব লঘু শীতল না উষ্ণ গাঢ় ক্যামেনোফোর হলে কি হবে। যদি ক্ষারীয় ক্যামেনোফোর উষ্ণ আর গাঢ় হয় তাহলে কি হবে? দ্বিতীয় উষ্ণ গাঢ় ক্যামেনোফোর অবশ্যই ক্ষারীয় ক্যামেনোফোর দ্বারা জারণ। অ্যালকিনগুলো
কিসে জারিত হবে? এক্ষেত্রে মনে রাখবে অ্যালডিহাইড বা কিটোনে জারিত হবে, অথবা অ্যাসিড বা কিটোনে জারিত হবে। কি হবে? কিটোন বা অ্যাসিডে জারিত হয়, ক্ষারীয় উষ্ণ উষ্ণ অ্যাসিডে জারিত হয়। বোঝা গেছে? যদি আমরা উষ্ণ গাঢ় ক্যামেনোফর দিয়ে অ্যালকিনকে জারিত করি তাহলে অ্যালকিনগুলো কিন্তু হয় অ্যালডিহাইড, কিটোন বা এই ধরনের যৌগে জারিত হবে। এক্ষেত্রে কি হয়? কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধন বিভাজন ঘটে, বন্ধন বিভাজন ঘটে, এবং বন্ধন বিভাজনের ফলে উৎপন্ন যৌগটা কি হবে সেটা কিন্তু অ্যালকিনের গঠনের উপর নির্ভর করে। যেমন অ্যালকিনের গঠন যদি এরকম হয় দ্বিবন্ধন CH2, তাহলে এই অংশটা কার্বন ডাইঅক্সাইডে জারিত হবে, মনে রাখবে। কিন্তু ওই দ্বিবন্ধন যদি CH3 হয় তাহলে এই অংশটা অ্যাসিটিক অ্যাসিডে জারিত হবে। বোঝা গেছে? ফলে কোন অংশটা জারণে কী উৎপন্ন হবে আমরা কিন্তু এখান থেকে সহজে আন্দাজ করতে পারি। আবার যদি দ্বিবন্ধন মনে করো CH3 এই টাইপের যদি হয়, দুটো অ্যালকিল গ্রুপ যদি থাকে, তাহলে সেটা কিন্তু কী হবে? কিটোনে জারিত হবে, এই ধরনের কিটোনে জারিত হবে। ফলে কোন অংশটা জারণের ফলে কী উৎপন্ন হবে নিশ্চয়ই বোঝা গেছে। দ্বিবন্ধনযুক্ত কার্বনের যদি এইরকম একটা অংশ থাকে, এই অংশটা, তাহলে সেটা কার্বন ডাইঅক্সাইডে জারিত হবে। যদি এইরকম একটা অংশ থাকে তাহলে সেটা এই ধরনের অ্যাসিডে জারিত হবে, যেটি একটা অ্যালকিল গ্রুপ। আর যদি দুটো অ্যালকিল গ্রুপ থাকে, R2 দুটো অ্যালকিল গ্রুপ, তাহলে সেটাই কিন্তু কিটোনে জারিত হবে। ফলে অ্যালকিনের উষ্ণ গাঢ় ক্যামেনোফর দ্বারা অ্যালকিনের জারণে কী উৎপন্ন হয় আমরা কিন্তু সেটা বলে দিতে পারি। যেরকম একটা উদাহরণ আমি নিচ্ছি, CH3 CH দ্বিবন্ধন CH2, এটাকে যদি উষ্ণ গাঢ় ক্যামেনোফর দিয়ে জারিত করা যায়, ক্যামেনোফর দিয়ে যদি জারিত করি তাহলে কি হবে আমরা সহজে বলে দিতে পারবো। উষ্ণ গাঢ়, এই জায়গা বরাবর বিভাজন ঘটবে এবং এই পার্টটা দেখো এর সাথে ম্যাচ করে যাচ্ছে, ফলে এই পার্টটা অ্যাসিটিক অ্যাসিড হবে, আর এই পার্টটা এর সাথে ম্যাচ করছে, ফলে এই পার্টটা কার্বন ডাইঅক্সাইড হবে। ফলে কোন একটা অ্যালকিনের উষ্ণ গাঢ় ক্যামেনোফর দ্বারা জারণের ফলে কি উৎপন্ন হয় আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারি। আর একটা উদাহরণ যেমন দেখো CH3 দ্বিবন্ধন CH3 দেখো, একে যদি জারিত করা যায় তাহলে কি হবে? ক্যামেনোফর, ক্ষারীয় ক্যামেনোফর, উষ্ণ আর গাঢ়। তাহলে বলো তো কী হবে? এ বরাবর বিভাজন ঘটবে এবং এই অংশটা দেখো এটার সাথে ম্যাচ করছে, ফলে এক্ষেত্রে এটা কিটোন হবে। অন্যদিকে এই অংশটা এটার সাথে ম্যাচ করছে, ফলে এই অংশটা থেকে অ্যাসিড হবে। এভাবে আমরা কিন্তু খুব সহজে আমরা বলে দিতে পারি কী যৌগ উৎপন্ন হবে। বোঝা গেছে? তাহলে তোমরা বলতে পারবে যদি তাই হয় তাহলে বলো তো CH3 দ্বিবন্ধন CH2 এর জারণে কি উৎপন্ন হবে? এটাকে যদি উষ্ণ গাঢ় ক্যামেনোফর দিয়ে জারিত করা যায় তাহলে কি উৎপন্ন হবে? এ হলো ক্ষারীয় ক্যামেনোফর দ্বারা জারণ। ফলে ক্ষারীয় ক্যামেনোফর দ্বারা অ্যালকিনগুলো জারিত হয় এবং অ্যালকিনগুলো জারণের ফলে কি উৎপন্ন হবে সেটা কিন্তু তার তীব্রতার উপর নির্ভর করবে। যেমন যদি লঘু ঠান্ডা হয় তাহলে সেক্ষেত্রে ভিসিনাল ডাইল উৎপন্ন হবে, কিন্তু উষ্ণ গাঢ় যদি হয় তাহলে অ্যালডিহাইড বা কিটোন হবে। কি উৎপন্ন হবে সেটা কিন্তু নির্ভর করবে তার গঠনের উপর। এক্ষেত্রে নোটবুক দিয়ে ছোট্ট একটা কথা মনে রাখবে, বায়ার বিকারক এর খুব ইম্পর্টেন্ট একটা বিকারক। বায়ার বিকারক কাকে বলে জানো? বায়ার বিকারক লঘু ক্ষারীয় ক্যামেনোফর এর দ্রবণ 1 থেকে 2%, লঘু ক্ষারীয় ক্যামেনোফর এর ক্ষারীয় দ্রবণকে বলা হয়, এর ক্ষারীয় দ্রবণকে বলা হয় বায়ার বিকারক। মনে থাকবে, লঘু ক্ষারীয় ক্যামেনোফর এর 1 থেকে 2% জলীয় দ্রবণকে বলা হয় বায়ার বিকারক। এই বায়ার বিকারক কী করে? অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া করে,
অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া করে এবং বায়ার বিকারকের কি হয়, বেগুনি বর্ণ বর্ণহীন হয়। ফলে আমরা কি করি, এই বিকারকটাকে কাজে লাগিয়ে জৈব যৌগ অসম্পৃক্ত কিনা সেই অসম্পৃক্ততার পরীক্ষা করা হয়। ফলে জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় এই বায়ার বিকারকের সাহায্যে। ফলে খুব ভালো একটা বিকারক, মনে রাখবে আজকের থেকে। লঘু ক্ষারীয় ক্যামেনোফোরের লঘু ক্ষারীয় জলীয় দ্রবণকে বলা হয় বায়ার বিকারক। এটা একটা বেগুনি বর্ণের দ্রবণ। এর কি করে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর উপস্থিতিতে এর বেগুনি বর্ণ বর্ণহীন হয় এবং এই বিকারকের সাহায্যে আমরা কোনো জৈব যৌগ অসম্পৃক্ত কিনা, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে কিনা আমরা শনাক্তকরণের কাজে এই বিকারকটাকে ব্যবহার করে থাকি। আমরা এবার পরের জারণ চলে যাব, অ্যালকিনের পরের জারণ। অ্যালকিনের আরও বিভিন্ন ধরনের যে জারণ বিক্রিয়াগুলো আছে, আমরা এরকম পরের জারণ চলে যাব। দ্বিতীয় ধরনের জারণ যাকে অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে বলা হয়। অসমিয়াম টেট্রাঅক্সাইড দ্বারা জারণ। এটা আরেক ধরনের জারণ। অ্যালকিনগুলো এই জারণে অংশগ্রহণ করে। অসমিয়াম টেট্রাঅক্সাইড দ্বারা জারণ। এই ধরনের জারণের প্রথম ধাপে অসমিক এস্টার তৈরি হয় এবং উৎপন্ন যে যৌগটা উৎপন্ন হবে, উৎপন্ন যৌগকে অ্যালকোহলীয় সোডিয়াম বাইসালফাইড দ্রবণ দ্বারা যদি আদ্র বিশ্লেষণ করা হয়, যৌগ দ্রবণ দ্বারা আদ্র বিশ্লেষণে কি হয়, আদ্র বিশ্লেষণে ভিসিনাল ডাইয়ল গঠন করে। ডাইয়ল গঠন মনে থাকবে। এবং এক্ষেত্রে এটাকে আমরা সিস হাইড্রক্সিলেশন বলে থাকি। এক্ষেত্রেও কিন্তু ভিসিনাল ডাইয়ল উৎপন্ন হয়। এই হলো অসমিয়াম টেট্রাঅক্সাইড দ্বারা যদি আমরা অ্যালকিনকে জারিত করি, মনে থাকবে। তাহলে অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে যদি অ্যালকিনকে জারিত করা হয়, প্রথম ধাপে অসমিক এস্টার উৎপন্ন হয়। উৎপন্ন যৌগটাকে যদি অ্যালকোহলীয় সোডিয়াম বাইসালফাইড দ্রবণ দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড হয়। এই বিক্রিয়াটা কিন্তু হাইড্রক্সিলেশন, কিন্তু সিস অর্থাৎ ওএইচ দুটো একই দিকে যুক্ত হয়। আমরা ওরকম একটা উদাহরণ নিচ্ছি, দেখো। যেমন মনে করো 2 বিউটিন, আমরা নিলাম 2 বিউটিন, ঠিক আছে। যৌগটা হলো 2 বিউটিন। এই 2 বিউটেনের সাথে যদি আমি অসমিয়াম টেট্রাঅক্সাইডের বিক্রিয়া ঘটাই, অসমিয়াম টেট্রাঅক্সাইড, ঠিক আছে। তাহলে অসমিয়াম টেট্রাঅক্সাইডের যদি বিক্রিয়া ঘটায় কি তৈরি হবে অসমিক এস্টার। এই অসমিক এস্টার তৈরি হলো, দেখো, বোঝা গেছে নিশ্চয়ই। এবং ওই অসমিক এস্টারকে যদি আমরা কি করি, এই যৌগটাকে যদি সোডিয়াম বাইসালফাইড, ইথানলীয় সোডিয়াম বাইসালফাইড দিয়ে আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা কেটে যাবে এবং সিস একই দিকে ওই যুক্ত একটা আমরা ভিসিনাল ডাইয়ল পাবো। এই যৌগটা আমরা পাবো, যেটা নাম বিউটেন 1 2 3 4। কি নাম হবে তাহলে বলো? বিউটেন 2,3 ডাইয়ল।
এবং এইটাকে বলা হয় অসমিয়াম টেট্রাঅক্সাইড দ্বারা জারণ। ফলে আমরা আর একটা জারণ দেখলাম, দ্বিবন্ধনযুক্ত কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অ্যালকিন বিভিন্ন ধরনের জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা দ্বিতীয় ধরনের জারণ দেখলাম অসমিয়াম টেট্রাঅক্সাইড। অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে যদি জারিত করা যায়, প্রথম ধাপে অসমিক এস্টার উৎপন্ন হয়। উৎপন্ন যৌগটাকে যদি ইথানলীয় সোডিয়াম বাইসালফেটে জলীয় দ্রবণ দিয়ে আর্দ্র বিশ্লেষণ করা হয়, তাহলে আর্দ্র বিশ্লেষিত হয়, হাইড্রক্সিলেশন ঘটে, সিস হাইড্রক্সিলেশন ঘটে, মানে ওই দুটো একই দিকে, দেখো দুটোই নিচের দিকে আছে, একই দিকে থাকে, এই জন্য সিস হাইড্রক্সিলেশন বলে, এবং ভিসিনাল ডাইয়ল উৎপন্ন হয়। এটা হলো অসমিয়াম টেট্রাঅক্সাইড দ্বারা জারণ। আরও বিভিন্ন ধরনের জারণ বিক্রিয়ায় কিন্তু অ্যালকিনগুলো অংশগ্রহণ করে। আমরা দেখব এবার পার অ্যাসিড দ্বারা জারণ। পার অ্যাসিড জারণ বোঝা গেছে। বিভিন্ন ধরনের জারণের ক্ষেত্রে আমরা দেখে নিব পার অ্যাসিড জারণ তৃতীয় ধরনের জারণ। পার অ্যাসিড জারণ এই পার অ্যাসিড জারণ এক্ষেত্রে মনে রাখবে, যদি পার অ্যাসিড জারণ দিয়েও আমরা যদি প্রথম যেটা তৈরি হবে সেটা ইপক্সাইড গঠিত হবে। ইপক্সাইড গঠন হবে এবং উৎপন্ন যৌগকে যদি উৎপন্ন যৌগ লঘু অ্যাসিড, উৎপন্ন যৌগ লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে। আর্দ্র বিশ্লেষিত হয়, ভিসিনাল ডাইয়ল উৎপন্ন করে। ভিসিনাল ডাইয়ল মনে থাকবে, ভিসিনাল ডাইয়ল উৎপন্ন হয়। বোঝা গেছে। এবং এই বিক্রিয়াগুলো যেটা ঘটে জৈব পার অ্যাসিডের উপস্থিতিতে, জৈব পার অ্যাসিডের উপস্থিতিতে, যেমন পার বেনজোইক অ্যাসিড, বিক্রিয়াটা দেখে নিই, একটা উদাহরণ আমরা দেখে নিই। বোঝা গেছে। এরকম একটা উদাহরণ, যেমন মনে করো প্রোপিন। এই প্রোপিনের সাথে যদি প্রথমে পারবেনজোইক অ্যাসিডের সংকেত জানো তো, 3টা অক্সিজেন থাকে পারবেনজোইক অ্যাসিড। এই পারবেনজোইক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে এখানকার একটা অক্সিজেন এসে এখানে ঢুকে যাবে এবং ইপক্সাইড তৈরি হবে। ইপক্সাইড CH3 CH CH2, এই ইপক্সাইড তৈরি হলো। বোঝা গেছে। প্রোপিন ইপক্সাইড, এটা প্রোপিন ইপক্সাইড। এবার এটা লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষিত হবে। লঘু অ্যাসিড হতে পারে বা লঘু ক্ষার হতে পারে। লঘু অ্যাসিড বা লঘু ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষিত হবে এবং আর্দ্র বিশ্লেষিত হয়, এটা ডাইয়ল তৈরি করবে। এইভাবে কিন্তু জারিত হলো। এটাকে পার অ্যাসিড দ্বারা জারণ বলি, মনে থাকবে। ফলে অ্যালকিনগুলো আবার এই ধরনের জারণে অংশগ্রহণ করে, যাকে আমরা পার অ্যাসিড জারণ বলি। খুব সহজ আছে, সহজে বিক্রিয়া তৈরি করা যাবে। যদি তাই হয় তাহলে এই জারণটাতে তোমরা বলতে পারবে, এরকম যদি জারণ হয় CH দ্বিবন্ধন CH3, একে যদি পার অ্যাসিড দেওয়া যায় C6H5, তাহলে বলো তো কী হবে। আমরা আবার জারণ দেখব। আরেক ধরনের জারণ আছে, যেটা আমরা ধাতব অনুঘটকের উপস্থিতিতে বায়ু দ্বারা জারণ। এই ধরনের একটা জারণ আছে। চতুর্থ ধরনের জারণ, ধাতুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারণ। এই ধাতুর উপস্থিতিতে এরকম বায়ু দ্বারা জারণ, একদম নাম ধরে ইথিলিনের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটা দেখি। যেমন ইথিলিন বায়ুর অক্সিজেন দ্বারা সিলভার অনুঘটকের উপস্থিতিতে প্রায় 400 ডিগ্রি 300 বা 400 ডিগ্রি সিতে ইথিলিন ইপক্সাইডে উৎপন্ন, ইথিলিন অক্সাইড।
এই অক্সাইডগুলোকে ইপক্সাইডও বলা হয়। এটা হলো ইথিলিন। এটা হলো আর এক ধরনের জারণ, মনে রাখতে হবে। তাহলে ধাতু অনুঘটকের উপস্থিতিতে বায়ুর O2 দ্বারা অ্যালকিনগুলো জারিত হয়, এরকম ইপক্সাইড গঠন করে। যেমন ইথিলিন 400 ডিগ্রি সিতে সিলভার অনুঘটকের উপস্থিতিতে বায়ুর O2 দ্বারা জারিত হয়, ইথিলিন অক্সাইডে পরিণত হয়। আমরা আরেক ধরনের জারণ দেখব, অ্যালকিনের জারণ, পঞ্চম ধরনের জারণ, যাকে ওয়াকার জারণ বলা হয়। ওয়াকার পদ্ধতি খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা পদ্ধতি। পঞ্চম ধরনের জারণ ওয়াকার পদ্ধতি। এবং এই ওয়াকার পদ্ধতিতে প্যালাডিয়াম ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড এই সমস্ত দ্রবণে কিন্তু কী করা হয়, গ্যাসীয় ইথিলিন চালনা করা হয়, গ্যাসীয় অ্যালকিন চালনা করা হয়, অ্যালকিন চালনা করা হয়। এবং এক্ষেত্রে মনে রাখবে যে যদি ইথিলিন হয়, একদম একমাত্র ইথিলিন হলে, একমাত্র মনে রাখবে ইথিলিন হলে সেক্ষেত্রে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে, অ্যাসিটালডিহাইড। আর কোনো অ্যালডিহাইড পাওয়া যায় না, একমাত্র অ্যালডিহাইড, আর কোনো অ্যালডিহাইড তৈরি করা যায় না, কথাটা মনে রাখবে। ওয়াকার পদ্ধতি অ্যালকিনের জারণ পদ্ধতি, এবং এই জারণ পদ্ধতিতে অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়। একটা মাত্র অ্যালডিহাইড, যার নাম অ্যাসিটালডিহাইড, একমাত্র অ্যালডিহাইড যেটা ওয়াকার পদ্ধতিতে তৈরি করা যায়, আর কোনো অ্যালডিহাইড কিন্তু তৈরি করা যায় না। কিন্তু ইথিলিন ছাড়া যদি হয়, মনে রাখবে ইথিলিন ছাড়া যদি হয়, তাহলে ইথিলিন ছাড়া হলে সেক্ষেত্রে কিন্তু কিটোন উৎপন্ন হবে, কিটোন, মনে থাকবে। ফলে ওয়াকার পদ্ধতিতে আমরা যদিও অ্যালডিহাইড এবং কিটোন যৌগ তৈরি করতে পারি, কিন্তু মনে রাখবে একটা মাত্র অ্যালডিহাইড কিন্তু তৈরি করা যায়। বোঝাতে পেরেছি কথাটা? কিন্তু কখন অ্যালডিহাইডটা তৈরি হবে, এবং অ্যালডিহাইডের নাম ধরে যদি বলি, অ্যাসিটালডিহাইডই একমাত্র অ্যালডিহাইড যেটা ওয়াকার পদ্ধতিতে তৈরি করা যায়, আর কোনো পদ্ধতিতে কিন্তু অ্যালডিহাইড তৈরি করা যায় না। এবং এই যে অ্যাসিটালডিহাইড তৈরি হয় সেটা ইথিলিন হলে, ইথিলিন ছাড়া যে কোনো অ্যালকিন যদি হয়, ইথিলিন ছাড়া যে কোনো অ্যালকিন হলে সেক্ষেত্রে কিন্তু কিটোন উৎপন্ন হবে, মনে থাকবে। আমরা এরকম এবার উদাহরণ দেবো, যেমন ইথিলিন দিয়ে যদি উদাহরণটা দিই, ইথিলিনের সাথে যদি ওয়াকার বিক্রিয়া ঘটানো যায়, প্যালাডিয়াম ক্লোরাইড, কিউপ্রাস ক্লোরাইড, বায়ু তাপ, তাহলে যেহেতু ইথিলিন বলা আছে, যেহেতু ইথিলিন, ফলে এক্ষেত্রে কিন্তু অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে, অ্যাসিটালডিহাইড, মনে থাকবে তো। কিন্তু এটা ছাড়া যদি হয়, অন্য যে কোনো অ্যালকিন যদি হয়, যেমন CH2 এর সাথে যদি ওয়াকার বিক্রিয়া ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিটোন হবে। কি হবে? কিটোন হবে। ফলে এই যৌগটা উৎপন্ন হবে, অ্যাসিটোন। এটাকে আমরা ওয়াকার পদ্ধতি বলে থাকি, এবং এটা হলো একটু অ্যালকিনের জারণ। অ্যালকিনের জারণের ফলে অ্যালডিহাইড কিটোন উৎপন্ন হয়। একটা মাত্র অ্যালডিহাইড যেটা অ্যাসিটালডিহাইড উৎপন্ন ইথিলিন থেকে, ইথিলিন ছাড়া যে কোনো অ্যালকিন হলে কিন্তু কিটোন উৎপন্ন হবে। অ্যালকিনের পলিমারাইজেশন। তো অ্যালকিনের পলিমারাইজেশন বলার আগে অন্তত পলিমারাইজেশন বিক্রিয়াটা একটু জেনে নিই। পলিমারাইজেশন বিক্রিয়া যেখানে একই অণু বা ভিন্ন প্রকারের অণু, অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়, বৃহৎ আণবিক গুরুত্ব বিশিষ্ট যৌগ গঠিত হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় পলিমারাইজেশন, বহুলীভবন বিক্রিয়া। একটা পদার্থেরই অণু হতে পারে, একই প্রকারের অসংখ্য অণু, অথবা বিভিন্ন প্রকারের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে বৃহৎ আণবিক গুরুত্ব বিশিষ্ট যে ভারী অণুগুলো তৈরি হয়, পদার্থগুলো তৈরি হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় পলিমারাইজেশন পদ্ধতি বা বহুলীভবন বিক্রিয়া। এবং এর ফলে উৎপন্ন পদার্থগুলোকে বলা হয় পলিমার। এবং যে সমস্ত অণু এই ধরনের পলিমারাইজেশন বিক্রিয়া অংশগ্রহণ করে, সেই অণুগুলোকে বলা হয় মনোমার। এই ধরনের পলিমারাইজেশন বিক্রিয়ায় কিন্তু অ্যালকিনগুলো অংশগ্রহণ করে, এবং অ্যালকিনের পলিমারাইজেশনের ফলে আমরা বিভিন্ন ধরনের পলিমার যৌগ পাই। আজকের ক্লাসে
আমরা এই অ্যালকিনের পলিমারাইজেশনের একটি ধারণা তৈরি করব। অ্যালকিন যেমন নাম ধরে যদি আমরা অ্যালকিনের পলিমারাইজেশন বিক্রিয়ার কথা বলি, তাহলে প্রথমে ইথিলিনের বিক্রিয়াগুলো দেখে নিব। ইথিলিন কিন্তু পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ইথিলিন এবং ইথিলিন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে পলিইথিলিন বা পলিথিন তৈরি করে। তো ইথিলিন দু ধরনের পলিথিন তৈরি হয়। ইথিলিন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে দুই ধরনের পলিমার তৈরি করে, যেমন ইথিলিন অণু, অসংখ্য ইথিলিন অণু, n সংখ্যক ইথিলিন অণু। মনে থাকবে, n সংখ্যক ইথিলিন অণু বাতাসের অক্সিজেন বা পার অক্সাইডের উপস্থিতিতে, অক্সিজেন বা পার অক্সাইডের উপস্থিতিতে প্রায় 200 ডিগ্রি সি এবং 2000 ATM চাপে ইথিলিন, বিশুদ্ধ ইথিলিন মনোমারগুলি, অসংখ্য ইথিলিন মনোমার, মনে রাখবে অসংখ্য ইথিলিন মনোমার পরস্পরের সঙ্গে পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে যে যৌগটা তৈরি করে তাকে পলিইথিলিন বলা হয় এবং এই যৌগটা উৎপন্ন হয় এবং এই যৌগটাকে আমরা লো ডেনসিটি পলিইথিলিন বলে থাকি, এলডিপি, লো ডেনসিটি পলিইথিলিন, অর্থাৎ নিম্ন ঘনত্বের পলিইথিলিন। কারণ পলিইথিলিন দু রকম হয়, মনে থাকবে। তাহলে এটা নিম্ন ঘনত্বের পলিইথিলিন, এই অণুটা হলো পলিইথিলিন এবং এটা হলো পলিমারাইজেশন বিক্রিয়া। অসংখ্য ইথিলিন অণু পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে যে বৃহৎ আণবিক গুরুত্ব বিশিষ্ট যৌগ, তাকে বলা হয় পলিইথিলিন। কিন্তু এই কন্ডিশনে ঘনত্বটা কম হয়, হালকা পলিমার তৈরি হয়, সে কারণে একে এলডি অর্থাৎ লো ডেনসিটি পলিইথিলিন বলা হয়, নিম্ন ঘনত্বের পলিইথিলিন। কিন্তু শর্তটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা আরেক ধরনের পলিমার পেতে পারি এই পলিমারাইজেশন বিক্রিয়ায়। এখানে যদি আমরা জিগলার নাটা অনুঘটক ব্যবহার করি, মনে থাকবে জিগলার নাটা অনুঘটক, ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম আর টাইটানিয়াম ট্রাইক্লোরাইড, আর সেক্ষেত্রে প্রায় 70 ডিগ্রি সি আর 6-7 ATM চাপ, এই শর্তে যদি আমরা বিক্রিয়াটা ঘটাই তাহলে সেক্ষেত্রেও পলিইথিলিন তৈরি হবে, কিন্তু এই পলিইথিলিনের ঘনত্ব খুব বেশি হবে, ফলে একে তখন আমরা বলবো হাই ডেনসিটি পলিইথিলিন অর্থাৎ উচ্চ ঘনত্বের পলিইথিলিন। ফলে এইভাবে ইথিলিন কিন্তু দু ধরনের পলিমার তৈরি করে। ওভারঅল এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালকিন বা ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া, মনে থাকবে। আর সেই সঙ্গে এখানে কিন্তু নোটবুক দিয়ে মনে রাখবে এই যে যৌগটা C2H5 এই যে কম্বিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো একটা অনুঘটক এবং একে বলা হয় জিগলার নাটা অনুঘটক। ঠিক আছে, প্রোপিনের পলিমারাইজেশন দেখে নিব। যেমন ইথিলিন পলিমারাইজেশনের ফলে এলডিপি এবং এইচডিপি তৈরি করে, প্রোপিনও পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং প্রোপিনের পলিমারাইজেশন বিক্রিয়ায় পলিপ্রোপিলিন উৎপন্ন হয়। জিগলার নাটা অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, যেমন CH3, এই হলো প্রোপিন। এই প্রোপিনের যদি আমরা বিক্রিয়া ঘটাই, পলিমারাইজেশন বিক্রিয়া ঘটাই, জিগলার নাটা অনুঘটক আর পলিমারাইজেশন বিক্রিয়া যদি ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পলিপ্রোপিলিন তৈরি হবে। এই পলিপ্রোপিলিন, এই হলো প্রোপিনের পলিমারাইজেশন বিক্রিয়া। ফলে অ্যালকিনগুলো পলিমারাইজেশন বিক্রিয়া অংশগ্রহণ করে। আমরা এই যৌগটা হলো প্রোপিন এবং প্রোপিনের পলিমারাইজেশন জিগলার নাটা অনুঘটকের উপস্থিতিতে ঘটানো হয়। আর মনে রাখবে প্রোপিনের পলিমারাইজেশনের মাধ্যমে পলিপ্রোপিলিন তৈরি হয়। এছাড়াও আমরা অ্যালকিন প্রতিস্থাপিত যৌগেরও অ্যালকিন প্রতিস্থাপিত যৌগের পলিমারাইজেশন,
অ্যালকিন প্রতিস্থাপিত যৌগের পলিমারাইজেশনও আমরা ঘটাতে পারি এবং ভীষণ ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আমরা পলিমার তৈরি করতে পারি। নিশ্চয়ই তোমাদের জানা আছে ট্যাফলন, পিভিসি, এই সমস্ত পলিমার তৈরি হয় অ্যালকিনের প্রতিস্থাপিত যৌগের পলিমারাইজেশন দ্বারা। যেমন ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড নাম শুনেছ? এই ভিনাইল ক্লোরাইড এই নাম তো আমাদের শোনা। এই ভিনাইল ক্লোরাইডের পলিমারাইজেশনের ফলে, ভিনাইল ক্লোরাইডের যদি পলিমারাইজেশন ঘটানো যায় তাহলে ভিনাইল ক্লোরাইডের পলিমারাইজেশনের ফলে তৈরি হয় পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। এই পলিভিনাইল, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এই যৌগটা হলো অ্যালকিনের প্রতিস্থাপিত যৌগ। বোঝা গেছে? ফলে খুব ইম্পর্টেন্ট পলিমার আমরা তৈরি করতে পারি। আর একটা উদাহরণ যদি দেখি, যেমন দেখো CFD বলতে পারবে এই মনোমারটার নাম কি? টেট্রাফ্লুরোইথিন। এই মনোমারটার নাম হলো টেট্রাফ্লুরোইথিন। আর এই টেট্রাফ্লুরোইথিন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করে ট্যাফলন, টেট্রাফ্লুরোইথিলিন, পলিটেট্রাফ্লুরোইথিলিন তৈরি করে পলিমারাইজেশন। ফলে টেট্রাফ্লুরোইথিন পলিমারাইজেশন বিক্রিয়া উৎপন্ন করে এই পলিমার, একে ট্যাফলন বলা হয়। ট্যাফলন, ট্যাফলন, পলিটেট্রাফ্লুরোইথিলিন, ট্যাফলন। এইভাবে আমরা অ্যালকিন প্রতিস্থাপিত যৌগেরও পলিমারাইজেশন বিক্রিয়া ঘটাতে পারি। বোঝা গেছে? ফলে এরা কিন্তু পলিমারাইজেশন বিক্রিয়া অংশগ্রহণ করে। এটা হলো তৃতীয় ধরনের বিক্রিয়া। আমরা অ্যালকিনের বিক্রিয়াগুলোর আজকে দ্বিতীয় অংশ নিয়ে কথা বলছি। আজকের আলোচনার প্রথমে আমরা এদেরকে বিভিন্ন ধরনের জারণ নিয়ে আলোচনা করলাম। এই মুহূর্তে আমরা এদের পলিমারাইজেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। এবার আমরা দেখব এরা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রতিস্থাপন বিক্রিয়ায় কিন্তু এরা অংশগ্রহণ করে। আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু দেখে নিব। অ্যালকিনের প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকিনের প্রতিস্থাপন। এটা বিভিন্ন ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া, শর্তের উপর নির্ভর করে প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। মূলত আমরা দুই একটা বিক্রিয়া দেখে নিব। যেমন ইথিলিন, ইথিলিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় প্রায় 400 ডিগ্রি সিতে, 300 থেকে 400 ডিগ্রি সি, তাহলে এক্ষেত্রে ক্লোরিন দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এই ইথিলিন থেকে উৎপন্ন হবে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। এইভাবে এরা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। একই রকম যদি আমরা আরেকটা উদাহরণ নিই, প্রোপিন। প্রোপিনের সাথে যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই 300 থেকে 400 ডিগ্রি সিতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া হবে এবং এই যৌগ উৎপন্ন হবে। এই 1 2 3 ক্লোরো প্রোপিন, প্রপ 1 ইন। বোঝা গেছে? এই হলো প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকিনের। সুতরাং অ্যালকিনগুলো যেমন বিভিন্ন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে, ঠিক তেমনি এরা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে এবং প্রতিস্থাপন বিক্রিয়ার কন্ডিশন, উষ্ণতা এবং হ্যালোজেন দ্বারা এই হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়। বোঝা গেছে? এরা আরেক ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। তো তোমরা বলতে পারবে এই যে পলিমারাইজেশন বিক্রিয়াগুলো আমরা পড়লাম, পলিমারাইজেশন বিক্রিয়া, তো জিগলার নাটা অনুঘটকের সংকেত কি হবে? আমরা এবার দেখব এরা আরেক ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে, যে বিক্রিয়াটাকে আইসোমারাইজেশন বিক্রিয়া বলা হয়। আইসোমারাইজেশন বিক্রিয়া, আইসোমারাইজেশন বিক্রিয়া।
এবং এই বিক্রিয়াটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা ঘটে। বোঝা গেছে? আইসোমারাইজেশন বিক্রিয়া, অ্যালকিনগুলো বেশ ইম্পর্টেন্ট বিক্রিয়া অংশগ্রহণ করে আমরা দেখছি, আগের ক্লাসও দেখেছি, আজকের ক্লাসও দেখলাম। এবং এই ধরনের ইম্পর্টেন্ট বিক্রিয়ার মধ্যে আজকে আমরা আরেকটা বিক্রিয়া দেখতে পাচ্ছি, আইসোমারাইজেশন বিক্রিয়া, যেটা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে এবং 500 থেকে 700 ডিগ্রি সি উষ্ণতায় বিক্রিয়াটা ঘটানো হয়। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা দেখি বিউটিন, মনে করো 1 বিউটিন, এই 1 বিউটিন একে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিয়ে 500 থেকে 700 ডিগ্রি সিতে উত্তপ্ত করা হয়, তাহলে 1 বিউটিনের আইসোমারাইজেশন ঘটবে এবং 1 বিউটিন থেকে 2 বিউটিন উৎপন্ন হবে, আর উৎপন্ন হবে 1 বিউটিন থেকে আইসোবিউটিনও উৎপন্ন হতে পারে। মনে থাকবে, 1 বিউটিন থেকে আইসোবিউটিনও উৎপন্ন হতে পারে। ঠিক আছে, এই হলো আইসোমারাইজেশন বিক্রিয়া। ফলে এরা কিন্তু আইসোমারাইজেশন বিক্রিয়া অংশগ্রহণ করে। এই হলো সামগ্রিকভাবে অ্যালকিনগুলো যে বিভিন্ন ধরনের বিক্রিয়া, সমস্ত বিক্রিয়াগুলোকে আমরা 6টা ভাগে ভাগ করেছিলাম, যার আগের ক্লাসে আমরা 2টো ভাগ পড়েছি, আজকে 4টা ভাগ পড়লাম। যার প্রথম হলো জারণ, দ্বিতীয় হলো পলিমারাইজেশন, তৃতীয় হলো প্রতিস্থাপন, আর চতুর্থ ধাপ যেটা চতুর্থ ধরনের বিক্রিয়া হলো আইসোমারাইজেশন। এবার আমরা আমাদের বইতে যে ইথিলিন, নাম ধরে ইথিলিন যে অ্যালকিন আছে, দ্বিবন্ধনালা যৌগের প্রথম সদস্য অ্যালকিন ইথিলিন, এই ইথিলিনের প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো নিয়ে আলোচনা আছে। আমরা যেহেতু অ্যালকিন, যেহেতু দ্বিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অ্যালকিনের বিভিন্ন প্রস্তুতি ধর্ম নিয়ে 2 দিন ধরে 2টো ক্লাসে আমরা পরপর আলোচনা করছি। ফলে অ্যালকিনের আলাদা করে আর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব না। আমরা ছকের সাহায্যে অ্যালকিনের প্রস্তুতি আর অ্যালকিনের বিভিন্ন বিক্রিয়াগুলোর একটা সংক্ষিপ্ত রূপ মনে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু খুব ভালো কাজ দিবে। আমরা ওরকম অ্যালকিনের ইথিলিন যে যৌগ আছে, সেই ইথিলিন যৌগের প্রস্তুতি আর ধর্মগুলো ছক করে মনে রাখার চেষ্টা করব। এর প্রথমে আমরা দেখে নিব এর প্রস্তুতির ছক। বিভিন্ন জায়গা থেকে ইথিলিন তৈরি করা গেলেও তোমাদের নিশ্চয়ই জানা আছে যে আমরা বেশ কিছু জায়গা থেকে কিন্তু এই ধরনের ইথিলিন যৌগটাকে আমরা তৈরি করতে পারি। যেমন ইথানলকে যদি আমরা কি করি, গাঢ় সালফুরিক অ্যাসিড, গাঢ় H2SO4 180 ডিগ্রি সি উত্তপ্ত করা যায়, তাহলে ইথিলিন পাওয়া যায়। এই ছক করে আমরা মনে রাখার চেষ্টা করব, খুব সহজ হবে। যেমন অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইড ক্লোরাইড ব্রোমাইড যাই হোক, অ্যালকিল হ্যালাইড থেকে কিন্তু আমরা পেতে পারি যদি আমরা একে জলীয় KOH দিই বা অ্যালকোহলীয় KOH যদি দেওয়া যায়। অ্যালকোহলীয় KOH দিয়ে যদি বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ইথাইল ক্লোরাইড থেকে, নাম ধরে ইথাইল ক্লোরাইড থেকে আমরা ইথিলিন পাবো। আমরা নাম ধরে একটা যৌগের প্রস্তুতি আমরা পড়ছি। আমরা আরও অন্য জায়গা থেকে এটাকে তৈরি করতে পারি। এই ইথিলিনকে আমরা অন্য কোনো উৎস থেকে, যেমন একে আমরা তৈরি করতে পারি, যেমন CH2COONA, একে যদি আমরা কি করি, একে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে যদি এর তড়িৎ বিশ্লেষণ করা হয়, তড়িৎ বিশ্লেষণ, এবং এই পদ্ধতিটার নাম আছে, এই পদ্ধতিটাকে বলা হয়, এই যে পদ্ধতিটা আমরা এই পদ্ধতিটা পড়েছি, নিশ্চয়ই মনে আছে তোমাদের, অ্যাসিড কলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি থেকে তৈরি করতে পারি। আমার কথা বোঝা গেছে? এছাড়াও আমরা কি করতে পারি, আমরা ভিসিনাল ডাইহ্যালাইড থেকে তৈরি করতে পারি। ভিসিনাল ডাইহ্যালাইড বোঝা গেছে? যেমন CH2 ভিসিনাল ডাইহ্যালাইড। এই ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি জিঙ্ক আর মিথানল দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যালকিন পেতে পারি, ইথিলিন। নাম ধরে আমরা ইথিলিনের প্রস্তুতি পড়ছি, এই কথা বোঝা গেছে? নাম ধরে, অসুবিধা কিছু নেই। আমরা যদি অন্য জায়গা থেকেও তৈরি করতে পারি, যেমন অ্যাসিটিলিন থেকেও কিন্তু আমরা তৈরি করতে পারি হাইড্রোজেন প্যালাডিয়াম। আর আমরা যদি সিলিকা জেলের উপর দিয়ে চালনা করি, সিলিকা জেল, আর তাপ দিতে হবে সিলিকা জেল। এইভাবে বিভিন্ন জায়গা থেকে ইথিলিনের প্রস্তুতি আমরা ছক করে খুব সহজে মনে রাখতে পারি। বোঝা গেছে? এই হলো ইথিলিনের প্রস্তুতি।
তোমরা বলতে পারবে তাহলে ইথিলিনের যে প্রস্তুতির ক্ষেত্রে যদি আমরা বলি বলো তো কি হবে? যদি আমরা মনে করো এখানে আছে এসিটিলিন, এসিটিলিনকে কি দিলে ইথিলিন পাওয়া যাবে বলো তো? একে শনাক্ত করে এটা কি হবে? আমরা আবার ইথিলিনের বিক্রিয়াগুলোকে ছকের সাহায্যে মনে রাখার চেষ্টা করব। ইথিলিনের বিক্রিয়া প্রস্তুতি যেমন দেখে নিলাম এক নজরে ইথিলিনের বিক্রিয়াগুলোকে আমরা একটু দেখে নিব। ইথিলিন কি কি ধরনের বিক্রিয়া সাধারণত অংশগ্রহণ করে, ইথিলিনের বিক্রিয়াগুলো, ঠিক আছে? যেমন ইথিলিনের বিক্রিয়াগুলোকে যদি ছক করে মনে রাখার চেষ্টা করি তাহলে দেখো, একে যদি দহন করা হয় তাহলে ইথিলিন দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে। বিভিন্ন বিক্রিয়াগুলো যে আমরা পড়লাম, ইথিলিন তো দ্বিবন্ধনওয়ালা অ্যালকিনেই, ফলে অ্যালকিনের যে সমস্ত বিক্রিয়া আমরা পড়লাম ইথিলিনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেজন্য আলাদা করে বিস্তারিত কিন্তু মনে রাখার কোনো দরকার নেই, ছক করে মনে রাখাটাই কিন্তু সবথেকে ভালো হবে। এবং ইথিলিনকে যদি আমরা ক্লোরিনে দহন করি, ক্লোরিনে যদি দহন করা হয় সেক্ষেত্রে কার্বন আর HCl উৎপন্ন হয়। এই হলো ইথিলিনের সাথে যদি আমরা দহন বিক্রিয়া ঘটাই, বোঝা গেছে? এছাড়া ইথিলিনের আমরা যদি কেমন লঘু শীতল যদি ক্যামেনোফর, ক্ষারীয় ক্যামেনোফর দিয়ে যদি জারিত করা যায় তাহলে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়, ইথিলিন গ্লাইকল, বোঝা গেছে? এই হলো লঘু শীতল ক্যামেনোফর দিয়ে যদি জারিত করি। অন্যদিকে ইথিলিনকে যদি ওজন দিয়ে জারিত করা হয় এবং জিঙ্ক জল দিয়ে আর্দ্র বিশ্লেষিত করা হয় তাহলে ফর্মালডিহাইড পাওয়া যায়। এই হলো ইথিলিনের ওজন দিয়ে যদি আমরা জারণ ঘটাই। এছাড়া ইথিলিনের আরও বিক্রিয়া আছে। একে যদি সিলভার অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করা যায় তাহলে ইথিলিন অক্সাইড উৎপন্ন হয়। এরকম বিভিন্ন ধরনের বিক্রিয়ায় কিন্তু ইথিলিন অংশগ্রহণ করে, বোঝা গেছে? তাহলে ইথিলিনকে যদি দহন করা হয় কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়, ইথিলিনকে যদি ক্লোরিন সহ দহন করা হয় কার্বন আর HCl উৎপন্ন হয়, ইথিলিনকে যদি লঘু শীতল ক্যামেনোফর দিয়ে জারিত করা হয় ইথিলিন গ্লাইকল, ওজন দিয়ে জারিত করে উৎপন্ন যৌগের আর্দ্র বিশ্লেষণ করলে ফর্মালডিহাইড উৎপন্ন হয়, এবং যদি সিলভার অনুঘটকের উপস্থিতিতে জারিত করা ইথিলিন অক্সাইড হয়। আরও বিক্রিয়া আমরা বলতে পারি, যেমন ইথিলিনকে যদি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো যায় তাহলে ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। এইভাবে বিভিন্ন ধরনের বিক্রিয়া ইথিলিন অংশগ্রহণ করে। এছাড়াও ইথিলিনের আরও এক ধরনের নিশ্চয় মনে থাকবে, এছাড়া ইথিলিন কিন্তু দ্রুত বিক্রিয়া, বেশ কিছু দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে, অ্যাডিশন রিয়াকশনে অংশগ্রহণ করে। ওরকম কিছু অ্যাডিশন রিয়াকশন আমরা একটু দেখে নিব। ইথিলিনের দ্রুত বিক্রিয়া, ইথিলিন বিভিন্ন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন ইথিলিনের সাথে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই প্যালাডিয়াম প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে তাহলে ইথেন উৎপন্ন হবে। রূপান্তরের ক্ষেত্রে বিক্রিয়াগুলো মনে থাকবে। ইথিলিনের সাথে যদি ব্রোমিন জলের বিক্রিয়া ঘটানো যায় তাহলে ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হবে, বোঝা গেছে? ফলে লাল বনে ব্রোমিন জল বর্ণহীন হয়, এটা ইথিলিনের শনাক্তকরণে আমরা দেখেছি। আমার কথা বোঝা গেছে? আমরা খুব সহজে এই ধরনের ইথিলিনের যে বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো আমরা খুব সহজে মনে রাখতে পারি। যেমন ইথিলিনের সাথে যদি আমরা হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে ইথাইল আয়োডাইড বা ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড অর্থাৎ অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হবে। এই হলো ইথিলিনের সাথে যদি আমি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটাই, ইথিলিনের সাথে যদি আমরা সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে ইথাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হবে। এইভাবে বিভিন্ন ধরনের বিক্রিয়ায় কিন্তু ইথিলিন অংশগ্রহণ করে। এই সমস্ত বিক্রিয়াকে আমরা ইথিলিনের দ্রুত বিক্রিয়ার সাথে তুলনা করি। ফলে সমস্ত বিক্রিয়াগুলোকে ছক করে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব এবং সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি, বোঝা গেছে? এছাড়াও আমার ইথিলিন আরও বেশ কিছু বিক্রিয়া আছে, যতটা ক্ষমতা নিজেদের ততটা বিক্রিয়া মনে রাখার চেষ্টা করবে ছক করে। তোমরা বলতে পারবে যে এই ইথিলিনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটায় সিলভার অনুঘটক 400 ডিগ্রি সিতে তাহলে কি হবে বলো তো? উৎপন্ন যৌগটা কি হবে? এবার আমরা এই অ্যালকিনের যেহেতু প্রস্তুতি ধর্ম হলো আমাদের, পরের ক্লাসে আমরা ত্রিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ অ্যালকাইনের প্রস্তুতি ধর্ম নিয়ে আলোচনা করব। কিন্তু অ্যালকেন আর অ্যালকিন এদের মধ্যে কিন্তু রূপান্তর অর্থাৎ অর্গ্যানিক কেমিস্ট্রিতে রূপান্তরীকরণ বলে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ জানা একটা
আমাদের জানতেই হয় এটা, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কোশ্চিন দিয়ে যখন একটা কোশ্চিন পেপারস তৈরি হয়, তো অর্গানিক কেমিস্ট্রির সমস্ত প্রশ্নগুলোকে আমরা 5টা 6টা ভাগে ভাগ করি। এই 5-6 ধরনের ভাগের মধ্যে যেমন টিকা লিখো বা শর্ট নোট লিখো এই ধরনের প্রশ্ন থাকে, ঠিক তেমনি রূপান্তরীকরণ, রূপান্তর ঘটাও, পরিবর্তন ঘটাও বা প্রস্তুতি, কিভাবে প্রস্তুত করবে মিথেন থেকে ইথেন, ইথেন থেকে ইথিলিন, ইথিলিন থেকে অ্যাসিটিলিন, এ ধরনের কিছু প্রশ্ন কিন্তু থাকেই। এবং এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে কনসেপশন তৈরি করতে হয়, তবে অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু খুব ভালো জায়গায় থাকা যায়, খুব ভালোভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর তৈরি করা যায়। ফলে আমরা কিছু এই ধরনের কিছু নলেজ আমরা তৈরি করার চেষ্টা করব, যাতে একটা যৌগ থেকে আরেকটা যৌগের যে কনভার্সন, সেই কনভার্সনটা আমরা খুব সহজে করতে পারি। ওরকম আমি 2-1টা কনভার্সন আজকে একটু শেখাবো। বোঝা গেছে? রূপান্তরীকরণ। যেমন আমরা যদি একটা ধরে নিই, যেমন যদি বলে মিথেন, মিথেন থেকে ইথেন, এই কনভার্সনটা কিভাবে করব বলো তো? মিথেন থেকে ইথেনে কি করে যাওয়া যাবে? তো মিথেন থেকে ইথেন, এক্ষেত্রে মনে রাখবে যত আমরা প্র্যাকটিস করব এই ধরনের প্রশ্ন, এই ধরনের প্রবলেমগুলো যত সলভ করব, তত কিন্তু আমাদের ধীরে ধীরে স্পিড বাড়বে, ভুলটা কমবে এবং অনেক কম সময় লাগবে। তো মিথেন থেকে ইথেন কথাটার মানে হলো, আমরা যদি চিহ্ন সংকেত দিয়ে লেখার চেষ্টা করি, তাহলে আমাদের মিথেন থেকে শুরু করতে হবে এবং ইথেনে পৌঁছাতে হবে। তাহলে প্রথম কাজ হলো বানান করা কথাটাকে চিহ্ন সংকেতের আকারে রূপান্তর করা। তাহলে এই জায়গাটাতে আমরা বুঝতে পারবো কোথা থেকে শুরু এবং কোথায় শেষ। এবার এর উত্তরটা যদি আমরা লিখি, তাহলে বলো তো কী হবে উত্তরটা? মিথেন থেকে শুরু করব আর ইথেনে পৌঁছাবো। প্রথমে মিথেনের সাথে বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্রিয়াগুলো কিন্তু আমাদের জানা, 2-1টা বিক্রিয়া নতুন আসবে। বিক্ষিপ্ত সূর্যালোকে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, তাহলে বলো তো কী হবে? এই বিক্রিয়াটা আমরা অ্যালকেনে পড়েছি, মিথেনের সংক্ষিপ্ত যে বিক্রিয়াগুলো সংক্ষিপ্ত আকারে পড়েছি সেখানেও পড়েছি, এবং বলতেও পারবে, তোমরা বলতে পারবে তো বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এবার এই মিথাইল ক্লোরাইডের সাথে যদি আমি সোডিয়াম আর ইথারের বিক্রিয়া ঘটাই, তবে এই বিক্রিয়াটার নাম হবে ভার্জ বিক্রিয়া। আমরা ভার্জ বিক্রিয়া পড়েছি, 2টো অণু জোড়া লেগে যায়, 2 অণু বিক্রিয়া অংশগ্রহণ করে এবং ইথেন উৎপন্ন হয়। এইভাবে আমরা মিথেন থেকে শুরু করে খুব সহজে ইথেনে পৌঁছাতে পারি। এটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি কনভার্সন বা রূপান্তরীকরণ বা পরিবর্তন বা প্রস্তুতি, যাই বলো, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখতে হয়। বোঝা গেছে? পারা যাবে? আমি আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন দেখো, উল্টোটা যদি বলে ইথেন, ইথেন থেকে মিথেন কিভাবে প্রস্তুত করবে, কিভাবে রূপান্তর ঘটাবে ইথেন থেকে মিথেন, বলো? তাহলে এটাকে আমি যেটা বললাম যে আমরা চিহ্ন সংকেতের সাহায্যে একটু দেখে নিব, তাহলে হয়তো দেখা গেল সুবিধাজনক জায়গায় আমরা থাকতে পারি। এই যে ইথেন থেকে শুরু করে মিথেনে পৌঁছাতে হবে, কি করে যাওয়া যাবে বলো তো? আমরা সেটাকে দেখে নিব। ইথেন থেকে শুরু করে মিথেনে কি করে যাওয়া যায়। ইথেনে আমরা কি করব? বিক্ষিপ্ত সূর্যালোকে বিক্রিয়া ঘটাবো। আমাদের বিক্রিয়াগুলো সব পড়া হয়ে গেছে, বিক্রিয়াগুলো আমাদের জানা, শুধু আমাদের অ্যাপ্লাই করতে শিখতে হবে। ক্লোরিনের বিক্রিয়া ঘটালে ইথাইল ক্লোরাইড তৈরি হবে, অ্যালকিল হ্যালাইড জানা আছে নিশ্চয়ই। এবার এই অ্যালকিল হ্যালাইডের সাথে যদি আমরা জলীয় KOH-এর বিক্রিয়া দিই, জলীয় KOH-এর বিক্রিয়া ঘটাই, তাহলে ইথানল পাবো, ইথাইল অ্যালকোহল। উৎপন্ন ইথাইল অ্যালকোহলকে যদি জারিত করা যায়, সোডিয়াম ডাইক্রোমেট, জারক পদার্থ সোডিয়াম ডাইক্রোমেট প্লাস পটাশিয়াম KMnO4 দিয়ে যদি বা সালফুরিক অ্যাসিড দিয়ে যদি জারিত করা যায়, তাহলে ইথাইল অ্যালকোহল অ্যাসিডে জারিত হয়। অ্যাসিটিক অ্যাসিড পেলাম, দেখো। এবার এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো যায়, সোডিয়াম অ্যাসিটেট তৈরি হবে, সোডিয়াম অ্যাসিটেটের এই বিক্রিয়াটা আমাদের পড়া আছে। সোডিয়াম অ্যাসিটেটের সাথে যদি সোডা লাইম তাপ দেওয়া যায়, সোডা লাইম তাপ দিয়ে উত্তপ্ত করলে মিথেন পাওয়া যায়। এইভাবে আমরা ইথেন থেকে শুরু করে মিথেন তৈরি করতে পারি। এই হলো রূপান্তরীকরণ বা কনভার্সন। পারবে? এইভাবে আমরা মিথেন থেকে শুরু করে ইথেন তৈরি করতে পারি এবং ইথেন থেকে শুরু করে আমরা মিথেনে পৌঁছাতে পারি। আমরা এরকম আরও 2-1টা কনভার্সন একটু দেখে নিব, কিভাবে আমরা এই কনভার্সনগুলো করতে পারি।
এরকম কিছু কনভার্সন আমরা দেখব যে কিভাবে এই কনভার্সনগুলো খুব সহজে কিন্তু করা যেতে পারে। সহজে আমরা এই ধরনের বেশ কিছু কনভার্সন দেখে নিতে পারি। যেমন মিথেন থেকে যদি বলে মিথেন থেকে ইথিলিন, মিথেন থেকে ইথিলিন, এই মিথেন থেকে যদি ইথিলিন বলে কি করে যাওয়া যাবে বলো তো? এই কনভার্সনটা কিভাবে ঘটানো যাবে? মিথেন থেকে ইথিলিন হবে তো, মিথেন থেকে ইথিলিন, মিথেন থেকে শুরু হবে। মিথেন থেকে আমরা ইথিলিনে দেখো এখানে কার্বন সংখ্যা স্টেপ আপ, কার্বন সংখ্যা কিন্তু বেড়ে গেছে, তাই কিনা বলো? তাহলে এক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যার বৃদ্ধি ঘটাতে হবে। কি করে কার্বন সংখ্যার বৃদ্ধি ঘটানো যাবে? প্রথমে আমরা কি করব, মিথেনের সাথে বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক এই বিক্রিয়াটা খুব ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছ যে বিভিন্ন রূপান্তরীকরণের ক্ষেত্রে এই বিক্রিয়াটা, মিথেনের যে বিক্ষিপ্ত সূর্যালোকের বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাহলে মিথেন থেকে আমরা কি পেলাম? মিথাইল ক্লোরাইড। এবার মিথাইল ক্লোরাইডকে আমরা ভাঁজ বিক্রিয়া ঘটাবো। বেশ কিছু স্টেপ বারবার ব্যবহার করা হয়, বারবার এই বিক্রিয়াগুলোকে, স্টেপগুলোকে কাজে লাগানো হয়। এবং এটা তখনই সম্ভব যখন কেউ বারবার প্র্যাকটিস করবে, বারবার এই কনভার্সনগুলো প্র্যাকটিস করবে যখন, তখন প্রত্যেকটা ধাপ কিন্তু তার কাছে খুব সহজ হবে। তো কি হবে? ভাঁজ বিক্রিয়া ঘটালে ইথেন হবে, ইথেন পেলাম। এবার এই ইথেনের সাথে যদি আমরা অ্যালকোহলীয় কেওএইচ দিই, বোঝা গেছে? ইথেন পেলাম, একে আমরা জলীয় কেওএইচ দিব। তাহলে জলীয় কেওএইচ যদি দেওয়া যায় তাহলে কি হবে? ইথানল হবে। আগের ধাপেই তো এই বিক্রিয়াগুলো দেখেছি। এবং এই ইথানলকে যদি আমরা গাঢ় সালফুরিক অ্যাসিড দিই, গাঢ় H2SO4 180 ডিগ্রি সি, তাহলে ইথিলিন পাবো, ইথিলিন পাবো। অন্য কোনো ধাপ দিয়েও আমরা তৈরি করতে পারি, আমরা জানি। আমার কথা বোঝা গেছে? অন্য কোনো ধাপ থেকেও কিন্তু আমরা কি করতে পারি, যেমন এখানে ইথেন আছে, একে যদি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায়, অ্যালকিল হ্যালাইড হবে, সেই অ্যালকিল হ্যালাইড থেকেও আমরা ইথিলিন পেতে পারি। এরকম একাধিক সম্ভাবনা থাকতে পারে, এরকম কোনো নির্দিষ্ট রুট থাকে না, একটাই রুট, একাধিক রুট থাকতে পারে, কিন্তু সেই রুটগুলো সঠিক হওয়া চাই। ইথিলিন থেকে প্রোপেন, এই ইথিলিন থেকে প্রোপনের রূপান্তর কিভাবে ঘটানো যেতে পারে? এক্ষেত্রেও কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা এই পরিবর্তনটা কিভাবে ঘটাতে পারি বলো তো? তো আমরা শুরু করি ইথিলিন দিয়ে। প্রথমে ইথিলিনের সাথে যদি HBr এর বিক্রিয়া ঘটানো যায় অ্যালকিল হ্যালাইডের, তাহলে অ্যাডিশন রিয়াকশন হবে এবং আমরা ইথাইল ব্রোমাইড পাবো। এবার করে হাউস পদ্ধতি বলে একটা পদ্ধতি নিশ্চয়ই জানা আছে, যে পদ্ধতিতে আমরা বেশি কার্বনযুক্ত অ্যালকেন সহজে তৈরি করতে পারি, করে হাউস পদ্ধতি। ফলে এর সাথে আমরা লিথিয়ামের যদি বিক্রিয়া ঘটাই তাহলে অ্যালকিল লিথিয়াম পাওয়া যায়, অ্যালকিল লিথিয়াম। উৎপন্ন অ্যালকিল লিথিয়ামের সাথে যদি আমরা কপার লবণের বিক্রিয়া ঘটাই তাহলে অ্যালকিল লিথিয়াম কিউপ্রেট, এই ধরনের যৌগগুলো তৈরি হয়। ডাইঅ্যালকিল লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, এই যৌগ তৈরি হলো। এবং উৎপন্ন যৌগটার সাথে যদি আবার অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে এই অ্যালকিল গ্রুপটা এখানে এসে ঢুকে যায় এবং আমরা বেশি কার্বনযুক্ত অ্যালকেন তৈরি করতে পারি। এটা করে হাউস পদ্ধতি। এভাবে আমরা কি করি? প্রোপেন তৈরি করতে পারি ইথিলিন থেকে। ফলে এই ধরনের একদম স্পেসিফিক রুটের সংখ্যা খুব কম আছে। ফলে এক একটা পরিবর্তনের জন্য, যেমন ইথিলিন থেকে প্রোপেন, এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট রুট বারবার প্র্যাকটিস করে মনে রাখাটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। আর এই হলো কনভার্সন অর্গানিক কেমিস্ট্রিতে। পরের ক্লাসগুলোতে আমি আরও এরকম অনেক কনভার্সন নিয়ে আসবো। অনেক ধরনের কনভার্সন যে আমাদের বইতে আছে বা পরীক্ষায় আসে, সেই কনভার্সনগুলো নিয়ে পরের ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করা হবে। আজকে মূলত আমরা অ্যালকিনের দ্বিতীয় ভাগ, যা অ্যালকিনের রাসায়নিক ধর্মের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করলাম, যেখানে 4 ধরনের বিক্রিয়া নিয়ে আলোচনা করা হলো। সেই সঙ্গে কনভার্সনের ছোট্ট একটা পরিচিতি আমি দেওয়ার চেষ্টা করলাম। ভবিষ্যতে এই ধরনের কনভার্সনের অনেক বিষয় নিয়ে আমরা অনেক ভিডিও তৈরি করব। আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সঠিক ধারণা বজায় থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি।